সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। অনলাইন ক্লাসে তোমাদের আমন্ত্রণ। অনলাইন ক্লাসে যেখানে বসে দেখছো তাদের সবাইকে সাদর সম্ভাষণ ও অভিনন্দন জানিয়ে অনলাইন ক্লাস শুরু করছি। আমি সৈয়দ জাহাঙ্গীর হোসেন, সিনিয়র শিক্ষক, সাদেকুর মাধ্যমিক বিদ্যালয়, মেহেন্দিগঞ্জ, বরিশাল। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা অবগত আছো দেশে এখন ওমিক্রন নামক ভাইরাস দ্বারা করোনার তৃতীয় ঢেউ চলছে। এমত অবস্থায় সরকার শিক্ষা প্রতিষ্ঠানের পাঠদান কার্যক্রম বন্ধ রেখেছেন। তদুপরি তোমাদের শিক্ষাকে চলমান রাখার জন্য অনলাইন ক্লাস এবং অ্যাসাইনমেন্ট কার্যক্রম চালু রয়েছে। আশা করি তোমরা অনলাইন ক্লাস এবং অ্যাসাইনমেন্টের মাধ্যমে কাঙ্ক্ষিত শিক্ষা অর্জনে সফল হবে। আজ আমি অষ্টম শ্রেণীর বিজ্ঞান বইয়ের প্রথম অধ্যায় থেকে প্রাণী জগতের শ্রেণীবিন্যাস নিয়ে আলোচনা করব। আশা করব তোমরা বই, খাতা, কলম নিয়ে অবশ্যই আমার সঙ্গে রয়েছ। তাহলে বন্ধুরা, আমরা আমাদের নির্ধারিত পাঠে চলে যাই। আজকে আমরা বছরের শুরুতে বিজ্ঞান বইয়ের প্রথম অধ্যায়ের পাঠ 1 থেকে 5 নিয়ে আলোচনা করব। আমাদের আজকের অধ্যায়ের নাম প্রাণী জগতের শ্রেণীবিন্যাস। তোমরা লক্ষ্য করবে এই বিশাল প্রাণী জগৎ, তোমাকে যদি আমি লিখতে বলি যে কয়েকটি প্রাণীর নাম লিখো, তাহলে তুমি লিখে শেষ করতে পারবে না। এত প্রাণী পৃথিবীতে, অসংখ্য ছোট বড় প্রাণী রয়েছে। এদের মধ্যে রয়েছে নানা রকম মিল, অমিল এবং ভিন্ন ভিন্ন বৈশিষ্ট্য। অতি আণুবীক্ষণিক থেকে দুনিয়ার সবচেয়ে বড় প্রাণী নীল তিমি পর্যন্ত রয়েছে। অতি আণুবীক্ষণিক, শক্তিশালী অণুবীক্ষণ যন্ত্র ছাড়া তাদের দেখা যায় না এমন প্রাণী থেকে শুরু করে দুনিয়ার সর্ববৃহৎ প্রাণী নীল তিমি পর্যন্ত আমাদের এই প্রাণী জগতে রয়েছে। বিজ্ঞানীরা এখন পর্যন্ত প্রাণী জগতে প্রায় 15 লক্ষাধিক প্রজাতির প্রাণী আবিষ্কার করেছেন। দিন দিন এর সংখ্যা বাড়ছে। তো বন্ধুরা, আমাদের আজকে অধ্যায়ের নামই হলো প্রাণী জগতের শ্রেণীবিন্যাস। এই যে বিশাল প্রাণী জগৎ, যেখানে 15 লক্ষাধিক প্রজাতির প্রাণী রয়েছে, এই 15 লক্ষাধিক প্রাণীর সাথে পরিচিত হওয়ার জন্য স্বল্প সময়ে স্বল্প পরিশ্রমে পরিচিত হওয়ার জন্য এর শ্রেণীবিন্যাস অতীব প্রয়োজন।
পৃথিবীতে এরকম বৈচিত্র্যপূর্ণ প্রাণীর সংখ্যা আমাদের জানা নাই। আজ পর্যন্ত প্রায় 15 লক্ষাধিক প্রজাতির প্রাণী আবিষ্কৃত হয়েছে এবং প্রতিনিয়ত এদের সংখ্যা বাড়ছে। বিপুল সংখ্যক প্রাণীর গঠন ও প্রকৃতি সম্বন্ধে জ্ঞান অর্জনের সহজ উপায় হল শ্রেণীবিন্যাস। এই যে 15 লক্ষাধিক প্রাণী প্রজাতি, এদের সহজভাবে এদের উপর এদের গতি প্রকৃতি বৈশিষ্ট্য জানার জন্য এবং এদের উপর জ্ঞান অর্জনের জন্য একেবারে সহজ উপায় হল শ্রেণীবিন্যাস। প্রাণী দেহে বিভিন্ন বৈশিষ্ট্য ও প্রাণীর মধ্যে মিল অমিল ও পরস্পরের মধ্যে যে সম্পর্ক রয়েছে তার উপর ভিত্তি করে শ্রেণীবিন্যাস করা হয়। আমি আবার বলছি, তোমরা শোনো। প্রাণীদেহে বিভিন্ন বৈশিষ্ট্য ও বিভিন্ন প্রাণীর মধ্যে মিল অমিল ও পরস্পরের মধ্যে যে সম্পর্ক রয়েছে তার উপর ভিত্তি করে শ্রেণীবিন্যাস করা হয়। এদের বৈশিষ্ট্য অনুযায়ী বিভিন্ন স্তর বা ধাপে সাজানো হয়। জীব জগৎকে ধাপে ধাপে বিন্যস্ত করার এই প্রক্রিয়া হলো শ্রেণীবিন্যাস। জীব জগৎকে যে ধাপে ধাপে এই যে বিন্যস্ত করা হয়েছে, এই বিন্যস্ত করার নামই হলো শ্রেণীবিন্যাস। শ্রেণীবিন্যাসের ইতিহাসে যেসব ব্যক্তিবর্গ অবিস্মরণীয় অবদান রেখেছেন তাদের মধ্যে এরিস্টটল, জন রে, ক্যারোলাস লিনিয়াসের নাম উল্লেখযোগ্য। আমি আবার বলছি, শ্রেণীবিন্যাসকরণের ক্ষেত্রে যাদের অবদান অনস্বীকার্য এবং অবিস্মরণীয় তাদের মধ্যে রয়েছেন এরিস্টটল, জন রে ও ক্যারোলাস লিনিয়াস। ক্যারোলাস লিনিয়াস দ্বিপদ নামকরণ করেছেন। একটি প্রাণীর দুটি নাম থাকবে। একটি প্রাণীর একটি নামের দুটি অংশ থাকবে। একটি হলো গণ আর একটি হলো প্রজাতির। যেমন আমি মানুষ, বাংলায় আমাকে বলা হবে মানুষ, ইংরেজিতে আমি ম্যান, তুর্কি ভাষায় আরেক রকম, আরবি ভাষায় আরেক রকম, স্পেনিশ ভাষায় আরেক রকম, জাপানিজ ভাষায় আরেক রকম। এরকম বিভিন্ন দেশের বিভিন্ন স্থানের ভাষায় এই মানুষেরই ভিন্ন ভিন্ন নাম রয়েছে। বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস এমন একটি নামের প্রবর্তন করেছেন যে নামকে বলা হয় দ্বিপদ নামকরণ, অর্থাৎ একটি নামের দুটি পদ থাকবে। একটি হলো গণের নাম আর একটি হলো প্রজাতির নাম। যেমন মানুষ, হোমো সেপিয়েন্স, মানুষের বৈজ্ঞানিক নাম হোমো সেপিয়েন্স। এই হোমো সেপিয়েন্স তুমি পৃথিবীর যে রাষ্ট্রে যে জায়গায়ই বলবে, যে হোমো সেপিয়েন্স বললেই বোঝা যাবে যে এটা মানুষের নাম। তোমাকে ইংরেজি বলতে হবে না, বাংলা বলতে হবে না, স্পেনিশ বলতে হবে না, তুর্কি বলতে হবে না, মারাঠি বলতে হবে না, গুজরাটি বলতে হবে না, হিন্দি বলতে হবে না। তোমাকে হোমো সেপিয়েন্স বললেই
সারা পৃথিবীব্যাপী বোঝা যাবে যে এটা মানুষের নাম। এটা ল্যাটিন ভাষায় অথবা ইংরেজি ভাষায় হতে হবে। হোমো সেপিয়েন্স ল্যাটিন ভাষায় অথবা ইংরেজি ভাষায় হতে হবে, ইটালিক হরফে হতে হবে। এই দ্বিপদ নাম লেখার পরে নামের দুটি অংশের নিচে দাগ টেনে দিতে হবে। এবার আমরা যে এই বিশাল প্রাণী জগৎকে কিভাবে ভাগ করা হয়েছে, কয়টি ভাগ করা হয়েছে, কি কি অংশে ভাগ করা হয়েছে, সেগুলো আমরা জানব, শিখব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা অমেরুদণ্ডী প্রাণীর শ্রেণীবিন্যাস শিখব। আমরা এখন শিখব অমেরুদণ্ডী প্রাণীর শ্রেণীবিন্যাস। তাহলে আধুনিক শ্রেণীবিন্যাসে সকল প্রাণী অ্যানিমেলিয়া জগতের অন্তর্ভুক্ত। বর্তমান যে শ্রেণীবিন্যাস, সেই শ্রেণীবিন্যাসে সকল প্রাণী অ্যানিমেলিয়া জগতের অন্তর্ভুক্ত। অ্যানিমেলিয়া জগতের প্রাণীদের 9টি পর্বে ভাগ করা হয়েছে। অ্যানিমেলিয়া জগতের প্রাণীদের 9টি পর্বে ভাগ করা হয়েছে। এই 9টি পর্ব কি কি, চলো আমরা বোর্ডে দেখে নেই। পর্ব দেখো, জগৎ অ্যানিমেলিয়া, কিংডম অর্থাৎ অ্যানিমেলিয়া। পর্ব আছে পরিফেরা, 2 নিডারিয়া, 3 প্লাটিহেলমিনথেস, 4 নেমাটোডা, 5 অ্যানিলিডা, 6 আর্থ্রোপোডা, 7 মোলাস্কা, 8 একাইনোডার্মাটা, 9 কর্ডাটা। 9টা পর্বে ভাগ করা হয়েছে। এই পর্বগুলা অবশ্যই তোমাদের মুখস্থ করে নিতে হবে। পরিফেরা, নিডারিয়া, প্লাটিহেলমিনথেস, নেমাটোডা, অ্যানিলিডা, আর্থ্রোপোডা, মোলাস্কা, একানিওডার্মাটা, কর্ডাটা। এই 9টি পর্বে ভাগ করা হয়েছে। এই 9টি পর্বের পর্ব কর্ডাটাকে আবার 3টি ভাগে, 3টি উপপর্বে ভাগ করা হয়েছে। কর্ডাটাকে আবার 3টি উপপর্বে ভাগ করা হয়েছে। ইউরোকর্ডাটা, সেফালোকর্ডাটা, ভার্টিব্রাটা। দেখো যে এই 9 নম্বরের যে কর্ডাটা আছে, সেই কর্ডাটাকে আবার 3টি উপপর্বে ভাগ করা হয়েছে। ইউরোকর্ডাটা, সেফালোকর্ডাটা, ভার্টিব্রাটা। এই ভার্টিব্রাটাকে আবার দেখো শ্রেণী, কয়টি শ্রেণীতে ভাগ করা হয়েছে। এই ভার্টিব্রাটাকে আবার 7টি শ্রেণীতে ভাগ করা হয়েছে। এখানে কর্ডাটা ছিল, কর্ডাটা থেকে ভার্টিব্রাটা, সেফালোকর্ডাটা, ইউরোকর্ডাটা। সেই ভার্টিব্রাটাকে আবার 7 ভাগে ভাগ করা হয়েছে, 7টি শ্রেণীতে ভাগ করা হয়েছে। শ্রেণী 1 নম্বর সাইক্লোস্টোমাটা। সাইক্লোস্টোমাটা, কন্ড্রিকথিস, অস্টিকথিস, অস্টিকথিস, উভচর, সরীসৃপ, পক্ষীকুল, স্তন্যপায়ী। ভার্টিব্রাটাকে 7টি ভাগে ভাগ করা হয়েছে। সাইক্লোস্টোমাটা, কন্ড্রিকথিস, অস্টিকথিস, উভচর, সরীসৃপ,
পক্ষীকুল স্তন্যপায়ী। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই জগতের এই যে অন্তর্গত যেই 9টি আমরা এখানে দেখালাম, এখানে প্রত্যেকটির আবার বর্ণনা আছে, অভিযোজন আছে, স্বভাব আছে, বাসস্থান আছে, বৈশিষ্ট্য আছে। প্রত্যেকটারই আমরা আজ এখান থেকে পর্ব 1 থেকে পরিফেরা নিয়ে আমরা এখন আলোচনা করব। পর্ব হলো পরিফেরা, পর্বের নাম পরিফেরা। তাহলে পরিফেরার স্বভাব ও বাসস্থান। পরিফেরা এদের চালচলন কিরূপ, এদের বাসস্থানটা কিরূপ, এরা কোথায় বাস করে। এরা সাধারণত স্পঞ্জ নামে পরিচিত। পরিফেরা স্পঞ্জ নামে পরিচিত। এদের সর্বত্র, পৃথিবীর সর্বত্র এদের দেখা দেয়। পৃথিবীর সব রাষ্ট্রে, সব জায়গায় এদের দেখা যায়। এখন পর্যন্ত এমন কোন দেশ পাওয়া যায় না যে দেশে পরিফেরা পর্বের প্রাণী নেই। এরা সামুদ্রিক, তবে মিঠা পানিতেও এদের বসবাস রয়েছে। মিঠা পানিতে এদের বসবাস রয়েছে বিদায়ী পৃথিবীর সব দেশেই এদের কম বেশি দেখা যায়। এদের বৈশিষ্ট্য হলো এরা সরলতম বহুকোষী প্রাণী। সরলতম বহুকোষী প্রাণী, দেহপ্রাচীর অসংখ্য ছিদ্রযুক্ত। এই স্পঞ্জিলা পরিফেরা পর্বের একটি প্রাণী। স্পঞ্জিলাটা হলো পরিফেরা পর্বের একটি প্রাণী। দেহে অসংখ্য ছিদ্রযুক্ত। এদের দেহে অসংখ্য ছিদ্র রয়েছে। এই ছিদ্র দ্বারা এরা অক্সিজেন গ্রহণ করে, কার্বন ডাই অক্সাইড বর্জন করে। এই ছিদ্র দ্বারা তারা অক্সিজেন গ্রহণ করে এবং কার্বন ডাই অক্সাইড বর্জন করে। সুগঠিত কলা, অঙ্গ, তন্ত্র নেই। এদের যে সুগঠিত অঙ্গ, সুগঠিত কলা, সুগঠিত তন্ত্র নাই। পৃথিবীর প্রায় অধিকাংশ প্রজাতি সামুদ্রিক। এই পর্বের অধিকাংশ প্রজাতি হল সামুদ্রিক। বিচিত্র বর্ণ ও আকার আকৃতির হয়। এরা বিচিত্র বর্ণ ও আকার আকৃতির হয়। আকার নিজের থেকে এরা চেঞ্জ করতে পারে। আকার চেঞ্জ হয়ে যায় খাদ্য গ্রহণের সময়, বিশ্রামের সময়। এক এক সময় এক এক আকার এদের পরিবর্তনশীল, এদের পরিবর্তন হয়। তাহলে বন্ধুরা, আমরা শিখলাম যে পর্ব 1 পরিফেরার স্বভাব, বাসস্থান ও বৈশিষ্ট্য। এবার আমরা শিখব নিডারিয়া। নিডারিয়া পর্বের স্বভাব, বাসস্থান এবং বৈশিষ্ট্য। তাহলে চলো বন্ধুরা আমরা দেখি নিডারিয়া পর্বের স্বভাব, বাসস্থান এবং বৈশিষ্ট্যে কি কি রয়েছে। নিডারিয়া পর্ব ইতিপূর্বে সিলেন্টারাটা নামে পরিচিত ছিল। নিডারিয়া পর্বটি ইতিপূর্বে
সিলেন্টারেটা নামে পরিচিত ছিল। পৃথিবীর প্রায় সব দেশেই এর অস্তিত্ব রয়েছে। নিডারিয়া পর্বের প্রাণীর পৃথিবীতে প্রায় সব জায়গাতেই এর অস্তিত্ব রয়েছে। অধিকাংশ প্রজাতি সামুদ্রিক, বিচিত্র বর্ণ, আকার, আকৃতি হয়, দলবদ্ধভাবে কলোনি গঠন করে বাস করে। এরা দলবদ্ধভাবে কলোনি গঠন করে বাস করে। ভাসমান পানিতে কাঠ, পাতা এবং অন্যান্য বস্তুর সাথে এরা লেগে থাকে। এরা স্রোতের মধ্যেও ভাসমান খড়কুটো, কাঠ, পাতা, পাথর, অন্যান্য জিনিসের সাথেও এরা লেগে থাকতে পারে। এদের সাধারণ বৈশিষ্ট্য হল দেহ গহ্বরকে সিলেন্ট্রন বলে। এদের যে দেহ গহ্বর রয়েছে, এই যে গহ্বর রয়েছে, এই যে হাইড্রা, যেমন হাইড্রা, এদের যে দেহের যে গহ্বর রয়েছে, গহ্বর ফাঁকা জায়গাটা, সেটাকে সিলেন্ট্রন বলে। এরা পরিবেশ পরিচলন ও সংবহনে অংশগ্রহণ করে। পরিচলন ও সংবহনে অংশগ্রহণ করে। বাইরের দিকের স্তরটিকে বলা হয় অ্যাক্টোডার্ম এবং ভিতরের স্তরটিকে বলা হয় এন্ডোডার্ম। এটার যে বাহিরের যে স্তরটা রয়েছে সেটা হলো অ্যাক্টোডার্ম এবং ভেতরে যে স্তরটা রয়েছে সেটাকে বলা হয় এন্ডোডার্ম। অ্যাক্টোডার্ম নিডোপ্লাস্ট নামে এক বৈশিষ্ট্যপূর্ণ কোষ থাকে। অ্যাক্টোডার্মে নিডোপ্লাস্ট নামে এক বৈচিত্র্যপূর্ণ কোষ থাকে। এরা শিকার ধরার কাজ করে। অর্থাৎ এই হাইড্রা নামক নিডারিয়া পর্বের প্রাণী, এই হাইড্রা প্রাণীটি শিকার ধরার কাজে এই অ্যাক্টোডার্ম ব্যবহার করে থাকে। এরপরে পর্বটি রয়েছে প্লাটিহেলমিনথেস।